হ্যালো স্টুডেন্ট, আজকে আগের ডেটে করেছিলাম শেষ অংশের কিছু প্রশ্ন উত্তর। আজকে চলো একদম শেষ প্রশ্ন উত্তরের পার্ট টুতে শুরু করছি। একদম শেষের ভাগগুলো আছে, ভালো করে লক্ষ্য করো। ওই স্থূল সংকেত, আণবিক সংকেত, শতকরা শতকরা সংযুতি আগে চাইছিল, সেগুলোই আরও কিছু বাকি আছে যেগুলো আজকে করানো হবে। কোয়েশ্চেন অ্যান্সার টাইপ, বিশেষ করে ম্যাথমেটিক্যাল বেস টাইপ, এগুলো ভালো করে লক্ষ্য করো। চলো প্রথমে দেখো 1989 সালে একটা কোশ্চেন বলেছে ম্যাথ, COCH4N2 অর্থাৎ কার্বন মনোক্সাইড, মিথেন এবং নাইট্রোজেনের মিশ্রণের 25 সিসিকে, কত সিসি বলা আছে? 25 সিসিকে অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণ জারিত করা হলো। 16 সিসি আয়তন সংকোচন হলো। অবশিষ্ট গ্যাসের সঙ্গে কি যোগ করা হচ্ছে? KOH দ্রবণ যোগ করা হচ্ছে। তাহলে 17 সিসি আয়তন সংকোচন হচ্ছে। আদি মিশ্রণটির 25 সিসিতে প্রতিটি গ্যাস কি কি আয়তনে ছিল? অর্থাৎ এই কার্বন মনোক্সাইড, মিথেন এবং নাইট্রোজেন কি কি আয়তনে ছিল সেটাই তোমাকে চাইছে এই 25 সিসির মধ্যে। তাহলে এটা জানা নেই আমার, ধরে নিতে হবে 25 সিসির মধ্যে কার্বন মনোক্সাইড, CH4, নাইট্রোজেন যে কোনো দুটো ধরলে আরেকটা আমি পেয়ে যাব। টোটাল মিশ্রণ যেহেতু 25 সিসি, তাহলে দেখো 25 সিসি গ্যাস মিশ্রণে CO এবং CH4 রয়েছে X ও Y সিসি আয়তন ধরা হয়েছে, CO এর আয়তন ধরা হয়েছে X সিসি, CH4 এর Y সিসি। তাহলে টোটাল যদি 25 হয়, নাইট্রোজেন কত হবে? 25 মাইনাস X প্লাস Y। তাহলে নাইট্রোজেন আয়তন 25 মাইনাস X প্লাস Y সিসি। এখানে ভালো করে লক্ষ্য করো, অক্সিজেনের সঙ্গে কে কে বিক্রিয়া করবে? CO এবং CH4। নাইট্রোজেন কিন্তু অবিকৃত থাকবে। ভালো করে মনে রাখবে যে অক্সিজেনের সঙ্গে জারণ বিক্রিয়া CO এবং CH4 করে, নাইট্রোজেন কিন্তু জারণ বিক্রিয়া অক্সিজেনের সঙ্গে করে না, অবিকৃত অবস্থায় থাকে। তাহলে দেখো CO বিক্রিয়া করছে, CO প্লাস হাফ O2, তার থেকে CO2 হয়েছে। CO কত আয়তন? 1 আয়তন রয়েছে। এখানে স্টচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 1। এখানে হাফ, এখানে 1, তাহলে 1 মোল, হাফ মোল, 1 মোল। মোল সংখ্যা সব সময় আয়তনের অনুপাতের সংখ্যা সমান হবে। মোল সংখ্যার যে অনুপাতটা বেরোবে যে কোন রাসায়নিক বিক্রিয়া, গ্যাসীয় বিক্রিয়ায়, সেটা আয়তনের অনুপাতের সংখ্যা মানের সঙ্গে সমান হবে। কারণ বলাই আছে সমস্ত আয়তন একই উষ্ণতা ও চাপে মাপা হয়েছে। এই কন্ডিশনটা যেখানেই থাকবে সেখানে গ্যাসীয় বিক্রিয়কের বা বিক্রিয়ত পদার্থের ক্ষেত্রে তার যে মোল সংখ্যার অনুপাত আয়তনের অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ মোল সংখ্যা যাই হবে আয়তনে কি হবে? তাহলে দেখো 1 মোল 1 আয়তন, হাফ মোল হাফ আয়তন, 1 মোল 1 আয়তন। আয়তনের একক বসিয়ে দিচ্ছি। তাহলে x সিসি, CO কত পরিমাণ ধরেছিলাম? x সিসি আছে 25 সিসির মধ্যে। তাহলে x সিসি CO x/2, প্রত্যেকটার সঙ্গে x গুণ হবে 1। এখানে যদি 1 আয়তন হাফ আয়তনের সঙ্গে বিক্রিয়া করে 1 আয়তন তৈরি করে, তাহলে x সিসি x/2 আয়তনের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে x সিসি আয়তনের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। প্রত্যেকটার সঙ্গে x গুণ হয়ে যাবে। এটা x হলে এটা x/2, এটা x এরকম। এবারে দেখো আয়তন সংকোচন কিভাবে পাবো? আয়তন সংকোচন কি? বিক্রিয়কের আয়তন মাইনাস বিক্রিয়াজাত পদার্থের আয়তন। তাহলে বিক্রিয়কের আয়তন কত? x প্লাস x/2, x প্লাস x/2। বিক্রিয়াজাত পদার্থের আয়তন কত? x মাইনাস x সমান x/2 সিসি। এরপরে CH4 অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে CH4 প্লাস 2O2, তার থেকে CO2 প্লাস 2H2 হয়েছে। CH4 1 আয়তন, 2 আয়তনে 2 আয়তন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 1 আয়তন CO2 তৈরি করছে। এবারে এই যে জল, এটা জলীয় বাষ্প আকারে ছিল। এরপরে দেখো অবশিষ্ট গ্যাসের সঙ্গে KOH দ্রবণ যোগ করা হয়েছে। তার মানে নিশ্চয়ই এই যে বিক্রিয়াটাকে শীতল করে অবশিষ্ট অংশ পাবো। তাহলে এই যে জারণ প্রক্রিয়াটা চলছে, এরপর কিন্তু একে শীতল করতে হবে, তবে গিয়ে আমি KOH যোগ করতে পারবো, নাহলে কিন্তু KOH যোগ করা যায় না। তাহলে মিশ্রণটাকে শীতল করা মানে এখানে জলীয় বাষ্প জলে পরিণত হবে। এই জন্য আয়তনটা কত ধরা হয়েছে? 0 ধরা হয়েছে। তাহলে 1 আয়তন 2 আয়তনের সঙ্গে বিক্রিয়া করে 1 আয়তন তৈরি করছে। Y আয়তন 2Y আয়তনের সঙ্গে অক্সিজেনের সঙ্গে বা YCC 2YCC অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে YCC কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এবারে এর ক্ষেত্রে আয়তন সংকোচন কত হবে? টোটাল বিক্রিয়কের আয়তন যোগ করব মাইনাস বিক্রিয়াজাত পদার্থের, প্রত্যেকটা গ্যাসীয় হতে হবে। এটা তো জল হলে লিকুইড হয়ে যাবে, এই জন্য 0 ধরা হয়েছে। তাহলে আয়তন সংকোচন কত? Y প্লাস 2Y মাইনাস Y সমান 2YCC। তাহলে এখান থেকে কি বেরোলো? টোটাল আমরা যে দ্বিতীয় জারণ বিক্রিয়াটা পেয়েছিলাম তাতে আয়তন সংকোচন বেরোলো 2YCC। প্রথমেরটাতে ছিল x/2 সিসি, দ্বিতীয়টাতে হলো 2YCC। তাহলে প্রথমে কি করা হচ্ছে দেখো, প্রত্যেকটা আমি কি করছি, মিশ্রণের 25 সিসিতে ধরে নিচ্ছি কত কত পরিমাণ আছে। এবার প্রত্যেকটার ক্ষেত্রে জারণ বিক্রিয়াতে আয়তন সংকোচন বের করানো হলো। এরপর চলো দেখো সমগ্র বিক্রিয়ায় মোট আয়তন সংকোচন বের করানো হয়েছে। তাহলে দুটো বিক্রিয়া পেয়েছিলাম, দুটো জারণ বিক্রিয়া ঘটেছিল, যাতে একটার আয়তন সংকোচন ছিল x/2
আরেকটার আয়তন সংকোচন ছিল 2y, টোটাল আয়তন সংকোচন কত হবে x/2 + 2y, যেটা কেওই যোগ করার আগের আয়তন সংকোচন, তার মানে প্রথম আয়তন সংকোচন। প্রথম আয়তন সংকোচনের মান কত ছিল? 16 ছিল। তাহলে এইটা প্রথম আয়তন সংকোচন যার অঙ্কে মান ছিল 16, তাহলে এইটার সঙ্গে 16 সমান হবে, যেটা 1 নম্বর সমীকরণ। এবারে দেখো 2 নম্বরে কি বলা হচ্ছে, কেওই যোগ করা হচ্ছে। কেওই যোগ করার সঙ্গে সঙ্গে দুটো বিক্রিয়াতে, দুটো জারণ বিক্রিয়াতে যে CO2 আয়তন উৎপন্ন হয়েছিল সেই CO2 টোটালটাকে শুষে নেবে কেওইচ। তার মানে ওই CO2 টোটাল আয়তনটাই কি হবে? দ্বিতীয় আয়তন সংকোচন হবে, কারণ CO2টা কমে যাচ্ছে, ওটাই হচ্ছে দ্বিতীয় আয়তন সংকোচন। তাহলে দেখো প্রথম ও দ্বিতীয় বিক্রিয়ায় CO2 এর মোট আয়তন x + y cc, এটাই কার সঙ্গে সমান হবে? দ্বিতীয় আয়তন সংকোচন। মানে কেওই যোগ করার পর কতটা আয়তন সংকোচন হয়েছিল? 17 সিসি আয়তন সংকোচন হয়েছিল, তাহলে x + y = 17। এবার 1 নম্বর 2 নম্বর সমীকরণকে সমাধান করে x আর y এর মান পাওয়া গেছে অপনয়ন করে। তাহলে x আর y এর মান পাওয়া মানে CO এর আয়তন কত ধরা হয়েছিল? x মানে হচ্ছে 12 সিসি, CH4 এর y মানে হচ্ছে 5 সিসি, আর ইনটু কত হবে? 25 - x + y মানে 8 সিসি। এরপর দেখো 1992 সালে একটা কোশ্চেন পড়েছে, ভালো করে লক্ষ্য করো। কোনো গ্যাসীয় হাইড্রোকার্বন যৌগের সম্পূর্ণ দহনের জন্য ওর আয়তনের 5 গুণ অক্সিজেন প্রয়োজন এবং দহনে উৎপন্ন গ্যাস মিশ্রণে কেওইচ দ্রবণ দিয়ে ঝাঁকালে গৃহীত হাইড্রোকার্বনের 3 গুণ আয়তন সংকোচন ঘটে। হাইড্রোকার্বনটির সংকেত নির্ণয় করো। তাহলে তোমাকে কিন্তু কোনো কিছু এখানে একদম পুরো পিওর ডাটা দেওয়া আছে, একদম ভালো করে লক্ষ্য করে করে করতে হবে। কোনো গ্যাসীয় হাইড্রোকার্বন যৌগের সম্পূর্ণ দহনের জন্য ওর আয়তনের 5 গুণ অক্সিজেনের প্রয়োজন। তাহলে আগে বিক্রিয়া লিখবো, হাইড্রোকার্বন যেহেতু বলা আছে, ধরে নিচ্ছি CXHO একটা হাইড্রোকার্বন, এটা ধরে নেওয়া হয়। তাহলে কার সঙ্গে বিক্রিয়া ঘটানো হচ্ছে? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছি, CXHOI + x + y/4O2 xCO2 + y/2H2, এটা জানি আগে থেকে এই ফর্মুলা। এবারে দেখো এখানে বলছে, এখানে এক আয়তন 1 মোল, তার সঙ্গে x + y/4 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে 1 মোল হাইড্রোকার্বন, তৈরি করছে x মোল CO2 y/2 মোল H2O। এবার এটাকে মোল থেকে আয়তনে কনভার্ট করতে হবে। 1 আয়তন x + y/4 আয়তন, এখানে x আয়তন, এখানে 0 হয়ে যাবে, কারণ শীতল করলে এটা 0 হয়ে যাবে, জলীয় বাষ্প থেকে জলে পরিণত হয়ে যাবে। এবারে কি বলা হচ্ছে দেখো, গ্যাসীয় হাইড্রোকার্বন যৌগের সম্পূর্ণ দহনের জন্য ওর আয়তনের 5 গুণ আয়তন অক্সিজেন প্রয়োজন। তাহলে এখানে বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে 1 আয়তন হাইড্রোকার্বন দহনের জন্য x + y/4 আয়তন অক্সিজেনের প্রয়োজন। তাহলে ওখানেও দেখো 1 আয়তন যদি ধরা হয় তার জন্য 5 গুণ মানে 5 আয়তনের অক্সিজেনের প্রয়োজন হবে। তাহলে নিশ্চয়ই এখানে 1 আয়তনের জন্য x + y/4 আয়তন, ওখানে যদি আয়তনটাকে 1 ধরা হয়, 1 আয়তন হাইড্রোকার্বনের দহনের জন্য 5 আয়তন অক্সিজেনের প্রয়োজন হবে। তাহলে নিশ্চয়ই x + y/4 = 5, সেইটা করা আছে, x + y/4 = 5, এটা 1 নম্বর সমীকরণ। এবারে দেখো এই 2 নম্বরে কি বলা হচ্ছে, 2 নম্বর পয়েন্টে দহনে উৎপন্ন গ্যাস মিশ্রণে কেওইচ দ্রবণ দিয়ে ঝাঁকালে গৃহীত হাইড্রোকার্বনের 3 গুণ আয়তন সংকোচন ঘটে। তাহলে কেওইচ দ্রবণ দিয়ে ঝাঁকানো মানে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইডটাকে শুষে নেবে। বিক্রিয়া অনুযায়ী কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত বেড়েছে? x আয়তন, এবং কত বলছে তোমাকে ম্যাথে কি বলছে, যে ঝাঁকালে হাইড্রোকার্বনের 3 গুণ আয়তনের সংকোচন ঘটে। হাইড্রোকার্বনের আয়তন কত ধরেছিলাম? 1 আয়তন, তার 3 গুণ আয়তন মানে 3, অর্থাৎ x = 3। হাইড্রোকার্বনের 3 গুণ আয়তনের সংকোচন ঘটে, মানে হাইড্রোকার্বনে 1 আয়তন হলে 3 আয়তনের সংকোচন ঘটছে। এখানে কার্বন ডাইঅক্সাইড কত আয়তন সংকোচন পাচ্ছি? x আয়তন, তাহলে নিশ্চয়ই x সমান কত হবে? 3 হবে। এটা 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এই দুটোকে সমাধান করলে x এর মান পেয়ে যাব। মান পেয়ে গেছি, x এর মান হচ্ছে 3 বেরিয়েছে, y এর মান 8। তাহলে এখানে কি করা হচ্ছে? y এর মানটা বসিয়ে দেওয়া হচ্ছে, x এর মান C3H8। তাহলে কিভাবে? একদম প্রথমে তোমাকে কত আয়তন অক্সিজেন প্রয়োজন সেটা তোমাকে এখানে বলে দেওয়া আছে। হাইড্রোকার্বনের আয়তনের 5 গুণ, হাইড্রোকার্বনের আয়তন 1 আয়তন ধরা হচ্ছে, 1 আয়তন হলে 5 আয়তন অক্সিজেনের প্রয়োজন। এখানে বিক্রিয়াতে 1 আয়তন হাইড্রোকার্বনের দহনে x + y/4 আয়তন অক্সিজেনের প্রয়োজন, তাহলে x + y/4 = 5। আবার বলা হচ্ছে কেওইচ যোগ করলে হাইড্রোকার্বনের আয়তনে 3 গুণ আয়তনের সংকোচন ঘটে, তাহলে নিশ্চয়ই হাইড্রোকার্বন 1 আয়তন হলে কার্বন ডাইঅক্সাইড 3 আয়তন উৎপন্ন হয়েছে। 3 আয়তন মানে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটাকে বোঝাচ্ছে। এখানে x আয়তন, ওখানে 3 আয়তন, তাহলে x = 3। এবারে পরপর মান বের করে ক্যালকুলেশন করে বের করা হয়েছে। এরপর দেখো 2006 সালে একটা কোশ্চেন পড়েছে স্থূল সঙ্কেত আণবিক সংকেতের, লক্ষ্য করো।
একটি কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত যৌগে কার্বনের পরিমাণ হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে। যৌগটিকে বাষ্পায়িত করলে এর বাষ্প ঘনত্ব, যৌগটির যে বাষ্প ঘনত্ব সেটা অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.81 গুণ। যৌগটির স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে বলছে যৌগটার বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.81 গুণ। এবার ভালো করে দেখো কি করা হচ্ছে, একই রকম নিয়ম, মৌল, শতকরা পরিমাণ, পারমাণু ওজন, আপেক্ষিক পরমাণু সংখ্যা, ষোলতম প্রকাশ, পূর্ণ সংখ্যা। তাহলে প্রত্যেকটার মান বসানো হয়েছে, পূর্ণ সংখ্যায় বের করানো হয়েছে। এবার অক্সিজেনের মানটা কিভাবে বের করবো, এখানে দেখো কার্বন আর হাইড্রোজেনের মানটা দেওয়া আছে, অক্সিজেনের মান কিন্তু দেওয়া নেই। তাহলে 100 ভাগের মধ্যে পার্সেন্টেজে বলা আছে, মানে 100 ভাগের মধ্যে কার্বন আছে 40 ভাগ, 100 ভাগের মধ্যে হাইড্রোজেন আছে 6.67 ভাগ। তাহলে এবারে অক্সিজেনটা বাদ বাকি পেয়ে যাবো, 100 থেকে বিয়োগ করে দিলে এই দুটোকে যোগ করে, তাহলে 100 মাইনাস 40 প্লাস 6.67 সমান কত বেরোচ্ছে 53.33। তাহলে অক্সিজেন কত পেয়ে গেলাম 53.33 ভাগ। যেহেতু তিনটা সমষ্টি 100, দুটো ভাগ তোমাকে দেওয়া আছে, আর একটা পেতে গেলে 100 থেকে বিয়োগ করে দিতে হবে দুটোকে। তাহলে দুটোকে যোগ করবো, 100 থেকে বিয়োগ করলে আর বাদ বাকিটা পেয়ে যাবে। এবার প্রত্যেকটা শতকরা পরিমাণ পারমাণু ওজন বসিয়ে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা প্রকাশ করা হয়েছে। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত কত হবে 1:2:1। এটা হচ্ছে পরমাণু সংখ্যার পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তাহলে স্থূল সংকেত পেয়ে যাবো কি, কার্বনের সোজা 1, হাইড্রোজেনের সোজা 2, অক্সিজেনের সোজা 1। তাহলে CH2O পরমাণু সংখ্যার সরল অনুপাত দ্বারা স্থূল সংকেত পেয়ে গেছি। এবারে স্থূল সংকেত পেয়ে যাওয়া মানে আমাকে আণবিক ওজন এবং স্থূল সংকেতের ওজন থেকে আমরা আণবিক সংকেত পাবো। তাহলে দেখো এখানে আণবিক ওজন কিভাবে পাবো, বলা আছে যৌগটির বাষ্প ঘনত্ব, যৌগটির আণবিক ওজন কিন্তু এখানে ডিরেক্ট দেওয়া নেই, বাষ্প ঘনত্ব দিয়ে একটা শর্ত উল্লেখ করা আছে। যৌগটির বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.81 গুণ। তাহলে লিখে দিয়েছি যৌগটির বাষ্প ঘনত্ব সমান অক্সিজেনের বাষ্প ঘনত্ব ইন্টু 2.81। যেহেতু অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.81 গুণ হচ্ছে যৌগটার বাষ্প ঘনত্ব, তাহলে এটাই লেখা হয়েছে। অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত, অক্সিজেন আণবিক ওজন কত 32, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে আণবিক ওজন বাই 2 সমান 32/2 সমান 16। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 16 ইন্টু 2.81, মান বসানো হয়েছে 45 বেরিয়েছে। আণবিক ওজন মানে এম সমান কত হয় 2D, 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে 45 ইন্টু 2 সমান 90। অর্থাৎ যৌগটির আণবিক ওজন কত পেলাম 90 পেয়ে গেছি যৌগটার আণবিক ওজন। তাহলে এবারে n ইন্টু স্থূল সংকেতের ওজন সমান আণবিক ওজন, এটা শর্ত ছিল। তাহলে n ইন্টু স্থূল সংকেতের ওজন কত পাবো CH2O, মানে কার্বনের 12, হাইড্রোজেনের 2, অক্সিজেনের 16, যোগ করো 30 হচ্ছে। তাহলে n ইন্টু স্থূল সংকেতের ওজন অর্থাৎ কত বেরিয়েছে 30, n ইন্টু 30 সমান 90, n এর মান 3। এবারে স্থূল সংকেতের হোল n, আণবিক সংকেত কিভাবে পাই, স্থূল সংকেতের হোল n, তাহলে CH2 এর হোল n এর মান 3 বেরিয়েছে, C3H6O3। এরপর দেখো একটা ম্যাথ প্রশ্ন চলে যাচ্ছি, 2007 সালে পড়েছে। একটি যৌগে 28% নাইট্রোজেন 72% ধাতু ওজন অনুপাতে যুক্ত আছে। যৌগে ধাতু 3টি পরমাণু 2টি নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, ধাতুটির পারমাণবিক ওজন নির্ণয় করো। তাহলে বলা হচ্ছে যৌগে ধাতু 3টি পরমাণু 2টি নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তোমাকে বলে দেওয়া আছে। আর এখানে নাইট্রোজেন আর ধাতুর পরিমাণটা দেওয়া আছে যৌগে। তাহলে আণবিক সংকেত ধরে নিচ্ছি M3N2, কারণ যৌগে ধাতুর 3টি পরমাণু, ধাতুটা M মনে করা হচ্ছে। তাহলে ধাতুর 3টি পরমাণু মানে M3, আর 2টি নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে মানে N2, অর্থাৎ যৌগটার আণবিক সংকেত M3N2। আণবিক ওজন কিভাবে পাবো, ধাতুর পারমাণবিক ওজন ধরতে হবে। তাহলে ধাতুর পারমাণবিক ওজন ধরে নিচ্ছি A, তাহলে 3A। ধাতুর পারমাণবিক ওজনে তিনটা ধাতু আছে, মানে তোমার তিনটা Al3 ধরো, Al3N2 অ্যালুমিনিয়াম নাইট্রাইড। তাহলে এখানে কি হচ্ছে ধাতুর পরিমাণ কত আছে, আচ্ছা একটা ভালো উদাহরণ দিচ্ছি দেখো, M3N2 রয়েছে, M3N2 থাকা মানে এখানে এই যে ধাতুটা M, কতগুলো ধাতু রয়েছে, তিনটা ধাতু রয়েছে, তিনটা ধাতুর পরমাণু রয়েছে। যেমন Fe2O3, এখানে আয়রনের পরিমাণ কত, দুটো পরমাণু আয়রন রয়েছে। তাহলে একই রকম M ধাতু ধরা হয়েছে মানে এমটা তার সাংকেতিক চিহ্ন ধাতু, কতগুলো পরমাণু রয়েছে ধাতুর, তিনটা পরমাণু রয়েছে M3N2, নাইট্রোজেনের দুটো ধাতু তিনটা, তোমাকে শর্তে এটাই বলা ছিল। তাহলে M3N2, এখানে আয়রনের পারমাণবিক যদি 56 হয় তাহলে Fe2 মানে 56 × 2 হয়। এখানে দেখো M এর পারমাণবিক ওজন কত ধরা আছে ধাতুর A, তাহলে কত হবে আণবিক ওজন নির্ণয়ের ক্ষেত্রে 3 × A হবে, এই জন্য 3 × A প্লাস এখানে অক্সিজেনের 16 × 3 হওয়ার কথা, তাহলে Fe2O3 তবে গিয়ে আণবিক ওজন পাবো, প্লাস
নাইট্রোজেনের পারমাণবিক ওজন 14, দুটো নাইট্রোজেন পরমাণু আছে, 14 × 2 মানে 28। তাহলে টোটাল আণবিক ওজন আমরা কি জানি, পারমাণবিক ওজনের সমষ্টি, এই জন্য 3a + 28 এটা পাচ্ছি এই যৌগের আণবিক ওজন, M3N2 এর আণবিক ওজন পেয়ে যাচ্ছি। এবারে লক্ষ্য করো, তোমাকে বলা আছে যৌগে 28% N2 আছে, 72% ধাতু আছে। এখানে কি করা হচ্ছে, শতকরা পরিমাণ দেওয়া আছে, 100 ভাগের মধ্যে 72% ধাতু আছে। তাহলে 3a + 28 ভাগ, এখানে টোটাল আণবিক ওজন কত পেয়েছি, 3a + 28। তাহলে 3a + 28 ভাগের যৌগে ধাতু কত রয়েছে, 3a ভাগ রয়েছে, এই ভাগটা তো ধাতু, তাহলে ধাতু আছে 3a ভাগ। 100 ভাগের মধ্যে ধাতু কত আছে বের করানো হয়েছে, এই পরিমাণ রয়েছে ধাতু। এবারে তোমাকে বলা আছে 72% ধাতু আছে, এটা ম্যাথে দেওয়া আছে। তাহলে 100 ভাগের মধ্যে কত ভাগ আছে, ধাতু 72 ভাগ আছে। আর তুমি ক্যালকুলেশন অনুযায়ী কত বের করেছি, 3a/3a + 28 × 100, এটাই হচ্ছে টোটাল 100 ভাগের মধ্যে ধাতুর পরিমাণ এইটা রয়েছে। তাহলে ওখানে দেওয়া আছে 72 ভাগ, এখানে বের করেছি এইটা, তাহলে এটার সঙ্গে 72 সমান হবে, 72কে সমান করা হয়েছে, এর মান কত বের আছে 24। তাহলে পারমাণবিক ওজন কত হবে, ধাতু 24। তাহলে প্রথমে তোমাকে যে কোনো একটা দিয়ে বলে ধাতু দিয়ে করেছি, ধাতুর পার্সেন্টেজ বের করানো হয়েছে, 100 ভাগের মধ্যে কত ভাগ ধাতু রয়েছে সেটা বের করানো হয়েছে। টোটাল যৌগের পরিমাণ পেয়েছিলাম 3a + 28, তার মধ্যে ধাতু আছে 3a ভাগ, তাহলে 100 ভাগের মধ্যে কত হয়েছে ধাতু সেটা বের করানো হয়েছে। আর যৌগে দেওয়া আছে 72% ধাতু রয়েছে, তাহলে নিশ্চয়ই এই যে পরিমাণটা বের করি সেটা 72 এর সঙ্গে সমান হবে, এই সমান 24 মিলেছে। এরপর দেখো 2007 সালে একটা ম্যাথ পড়েছে, লক্ষ্য করো, 2 কেজি CaCO3 থেকে এনটিপিতে কত আয়তন CO2 পাওয়া যাবে। তাহলে এখানে কি বলছে, ভরের সঙ্গে আয়তনের সম্পর্ক, তাহলে যেটা ভরের সম্পর্কে তার নিচে ভরের একক বসাতে হবে, যেটা আয়তনের সম্পর্কে তার নিচে আয়তন একক বসাতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড তৈরি করে। এখানে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুধু বলছে কত আয়তন কার্বন অক্সাইড পাওয়া যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এটা 1 মোল, 1 মোলের ওজন কত, ক্যালসিয়ামের পারমাণবিক ওজন কত 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 × 3, অক্সিজেনের পারমাণবিক ওজন 16, 16 × 48, টোটাল যোগ করলে 100 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 100 গ্রাম বসিয়েছি, কারণ তোমাকে এখানে কেজি বা গ্রামের সঙ্গে সম্পর্ক, ভরের সঙ্গে সম্পর্ক দিচ্ছে, এই জন্য এখানে 1 মোল মানে কি তার আণবিক ওজন, 1 মোল CaCO3 ওজন কত 100 গ্রাম। তার থেকে CO2 1 মোল উৎপন্ন হয়েছে, তাহলে 1 মোলের আয়তন কত, STP/NTP-তে 22.4 লিটার। তাহলে এটা কি হচ্ছে, NTP-তে হচ্ছে এটা 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে 22.4 লিটার CO2 পাওয়া যায়, সেটাই লেখা আছে 100 গ্রাম CaCO3 থেকে 22.4 লিটার CO2 পাওয়া যায়। এবারে 2 কেজি মানে কত গ্রাম, 2000 গ্রাম। তাহলে 2000 গ্রাম থেকে কত লিটার পাওয়া যায় সেটাই বের করানো হয়েছে। 2008 সালে একটা ম্যাথ পড়েছিল, লক্ষ্য করো, 1.5 গ্রাম CaCO3 MgCO3 একটি মিশ্রণকে উত্তপ্ত করলে এনটিপিতে 360 ml CO2 গ্যাস উৎপন্ন হয়। মিশ্রণটির শতকরা সংযুতি নির্ণয় করো। শতকরা সংযুতি মানে কি, CaCO3 100 ভাগের মধ্যে কত রয়েছে, MgCO3 100 ভাগের মধ্যে কত রয়েছে, এটাই শতকরা সংযুতি বের করতে বলছে। তাহলে এখানে আগে কি করতে হবে, যে কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন হচ্ছে সেটা বিক্রিয়া করে বের করতে হবে, তার সঙ্গে 360 ml এই ম্যাথের সঙ্গে সমান করতে হবে। তাহলে 1.5 গ্রাম CaCO3 MgCO3 একটা মিশ্রণকে উত্তপ্ত করা হচ্ছে, উত্তপ্ত করলে কি হচ্ছে দেখি, দেখো 1.5 গ্রাম CaCO3 ও MgCO3 এর আমি টোটাল মিশ্রণটা 1.5 গ্রাম নিয়েছি, তাহলে কোনটা কত গ্রাম জানিনি, ধরে নিতে হবে। ধরা হচ্ছে CaCO3 x গ্রাম, MgCO3 কত হবে, টোটালটা -x, 1.5 - x, যেহেতু দুটোর যোগফল হচ্ছে 1.5 গ্রাম। এবারে CaCO3 কে যদি উত্তপ্ত করা হয়, CaCO3 কি বিয়োজিত হয়ে CO + CO2 উৎপন্ন করে। আর তোমাকে কোথায় আসতে হবে, কত CO2 গ্যাস উৎপন্ন হয়েছে তার কাছে আসতে হবে, তবে কি আমি শর্ত অনুযায়ী ম্যাথে যে দেওয়া আছে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে CO2-র কাছে আসতে হবে 100 গ্রাম CaCO3 মানে 1 মোল, 1 মোলের আণবিক ওজন 100 গ্রাম। তাহলে 100 গ্রাম থেকে 22.4 ml, এটা হচ্ছে 22.4 লিটার 1 মোলের আয়তন STP-তে। তাহলে 22.4 লিটার মানে 22.400 ml বলতে পারি। 1 মোল CO2-র আয়তন 22.400 ml বা 22.4 লিটার, যেটা যেহেতু এখানে 360 ml এ আছে CO2-র আয়তনটা, এই জন্য 22.4 লিটারকে কিসে কনভার্ট করা হয়েছে, ml এ কনভার্ট করা হয়েছে 22.400 ml। তাহলে 100 গ্রাম থেকে 22.400 ml CO2 উৎপন্ন হয়, সেটা লেখা হয়েছে 100 গ্রাম CaCO3 থেকে 22.400 ml CO2 উৎপন্ন হয়। কত গ্রাম ধরেছি, x গ্রাম আছে 1.5 গ্রামের মধ্যে, x গ্রাম থেকে কত ml CO2 উৎপন্ন হয় সেটা বের করানো হয়েছে। এরপরে দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট দেওয়া আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট MgO + CO2 একই রকম উৎপন্ন করবে। এবারে ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ওজন কত, 1 মোলের ওজন এটা 1 মোল, আণবিক ওজন কত 84, ম্যাগনেসিয়ামের কত 24
প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 3 48, যোগ করে দেখো 84 হচ্ছে। তাহলে এখানে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22,400 মিলি বা 22.4 লিটার। এটা প্রত্যেকটা এসটিপিতে বা এনটিপিতে যেটা খুশি বলতে পারো, এনটিপি বা এসটিপি, এটাও হচ্ছে এসটিপি বা এনটিপি। তাহলে 84 গ্রাম MgCO3 থেকে 22,400 মিলি CO2 উৎপন্ন হয়। কত গ্রাম? 1.5 মাইনাস এক্স গ্রাম বলা হচ্ছে। 1.5 মাইনাস এক্স গ্রাম এখানে ধরেছিলাম, একটা এক্স হলে আরেকটা 1.5 মাইনাস এক্স। তাহলে 1.5 মাইনাস এক্স গ্রাম থেকে কত ml CO2 উৎপন্ন হচ্ছে সেটা বের করতে হবে। দেখো বের করা হয়েছে ওই কিংডম করে 266.66 ইন্টু 1.5 মাইনাস এক্স, এত ml তৈরি হচ্ছে। এবারে দেখো টোটাল কার্বন ডাইঅক্সাইডের আয়তন, দেখো এই দুটোকে উত্তপ্ত করা হচ্ছে। উত্তপ্ত করলে এনটিপিতে 360 ml CO2 গ্যাস পাওয়া যায়। আমি প্রত্যেকটা এনটিপিতে বের করেছি, প্রত্যেকটা আয়তন যে বের করেছি CO2 এর এনটিপিতে বের করানো হয়েছে। তাহলে নিশ্চয়ই এই 360 ml CO2টা যেহেতু এনটিপিতে রয়েছে, এখানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে এবং এখানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেই দুটো যোগফল এই 360 এর সঙ্গে সমান হবে। যেহেতু টোটাল কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা 360 ml বলা আছে, তাহলে আমি বিক্রিয়া থেকে টোটাল কার্বন ডাইঅক্সাইড আয়তন কত পেয়েছি? এটার আয়তন প্লাস এই নিচে আবার এটার আয়তন, এই দুটোর আয়তন যোগ করলে পেয়ে যাবো। তাহলে এই দুটোকে যোগ করলে কার সঙ্গে সমান করতে হবে? 360 এর সঙ্গে সমান করতে হবে। চলো এবারে দেখো টোটাল, তাহলে যোগ করবো আয়তনটাকে, কার্বন ডাইঅক্সাইডের আয়তন টোটাল যে পেয়েছিলাম সেটাকে যোগ করবো। প্রথমের এবং দ্বিতীয়টা মিলে যোগ করেছি, যোগ করে তার সঙ্গে কত সঙ্গে সমান হবে? 360 ml এর সঙ্গে। কারণ মিশ্রণটাকে উত্তপ্ত করলে তোমাকে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা দেওয়া আছে এনটিপি বা এসটিপিতে। এটা এই আয়তনটা দুটো আয়তন কিসে পেয়েছিলাম? এনটিপি বা এসটিতে পেয়েছিলাম। সেই দুটো আয়তনকে যোগ করা হচ্ছে, 360 এর সঙ্গে সমান করা হচ্ছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করানো হয়েছে। এক্স এর মান বের করানো হয়েছে মানে এক্সটা কি ধরেছিলাম? CO3 এর পরিমাণ ধরেছিলাম, তার পরিমাণ দেওয়া আছে, এক্স এর মানটা বসিয়ে দিয়েছি। MgCO3 কত ছিল? 1.5 মাইনাস এক্স। তাহলে 1.5 থেকে এক্স এর মানটা বিয়োগ করে দিতে হবে, 0.5624। তাহলে দুটোর পরিমাণ পেয়ে গেছি। এবারে শতকরা পরিমাণ মানে কি? 1.5 এর মধ্যে CO3 আছে 0.9376, 100 এর মধ্যে কত? 1.5 গ্রামের মধ্যে MgCO3 কত আছে? 0.5624, 100 গ্রামের মধ্যে কত? তাহলে সেটাই বের করানো হয়েছে। এত গ্রাম মিশ্রণে CO3 আছে এত গ্রাম, 100 গ্রামে কত আছে? 62.5% আছে। MgCO3 ক্ষেত্রে একই রকম ক্যালকুলেশন করে বের করানো হয়েছে। তাহলে 1.5টা টোটাল কত গ্রামের মধ্যে CSO3 কত আছে? 100 গ্রামের মধ্যে কত আছে? 1.5 টোটাল কত গ্রামের মধ্যে MgCO3 কত আছে? 100 গ্রামের মধ্যে কত আছে? 100 গ্রামের মধ্যে বা 100 ভাগের মধ্যে পেলেই শতকরা পরিমাণ পেয়ে যাব। তাহলে দুটো শতকরা পরিমাণ বের করানো হয়েছে এবং অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে। 2010 সালে একটা কোশ্চেন পড়ছে, ভালো করে লক্ষ্য। 10 ml একটি গ্যাসীয় হাইড্রোকার্বন এসটিপিতে 80 ml অক্সিজেনে সম্পূর্ণ পোড়ানো হলো। তাহলে 10 ml একটা হাইড্রোকার্বন নেওয়া হয়েছে যেটা এসটিপিতে 80 ml অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণ পোড়ানো হয়েছে। অবশিষ্ট গ্যাসের আয়তন এসটিপিতে হলো 70 ml, অর্থাৎ ওই বিক্রিয়ার পর যে গ্যাসটা পড়ে আছে তার আয়তন কত হচ্ছে? গ্যাসীয় পদার্থের 70 ml। কেওইচ দ্রবণের সঙ্গে বিক্রিয়া করানোর পর এই আয়তন হলো 50 ml। তার মানে আরো আয়তন কমে গেছে, 70 থেকে 50 হয়ে গেছে। হাইড্রোকার্বনটির সংকেত কি? এবারে ভালো করে লক্ষ্য করো। তাহলে গ্যাসীয় হাইড্রোকার্বন আমরা কি জানি? তার বিক্রিয়া নিতে হবে, অক্সিজেনের সঙ্গে যেহেতু বিক্রিয়া হচ্ছে তাকে বিক্রিয়া করতে হবে আগে। তাহলে হাইড্রোকার্বনের সংকেত ধরা হচ্ছে CxHy, এটা হচ্ছে হাইড্রোকার্বনের সংকেত। এবারে বিক্রিয়া দেখো, যেহেতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হচ্ছে তাহলে অক্সিজেনের সঙ্গে আমাকে বিক্রিয়া করতে হবে CxHy প্লাস x প্লাস y/4O2 x2 প্লাস y/2 H2O। এটা তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, ভালো করে একদম মুখস্থ করে রাখবে। ব্যালেন্স ইকুয়েশন CxHy, এখানে এক আয়তন, এটা হচ্ছে x প্লাস y/4 আয়তন, এটা x আয়তন, এটা 0 আয়তন। কারণ মোল সংখ্যা আয়তনের সংখ্যার অনুপাত সমান হবে। তাহলে এখানে 1 মোল, এখানে x প্লাস y/4 মোল, এখানে x মোল, এখানে y/2 মোল। যেহেতু ঠান্ডা করা হচ্ছে মিশ্রণটাকে, জলীয় বাষ্প কিসে পরিণত হবে? জলে পরিণত হবে, আয়তন শূন্য হবে। তাহলে 1 আয়তন x প্লাস y/4 আয়তন, এটা হচ্ছে x আয়তন, এখানে 0 আয়তন, কারণ শীতল করার পরেই কেওইচ দ্রবণ যোগ করা হচ্ছে। তাহলে দেখো 1 আয়তন হাইড্রোকার্বন x প্লাস y/4 আয়তনের সঙ্গে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে x আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তাহলে একের জায়গায় যদি 10 আয়তন হাইড্রোকার্বন নেওয়া হয়, সে 10 × x প্লাস y/4 মানে 10 ml, 10 × x প্লাস y/4 ml আয়তনের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 10x ml কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। কারণ এখানে যদি 10 গুণ করা হয়, প্রত্যেকটাতে 10 গুণ করতে হবে। কারণ এর সঙ্গে 10 ml এর সঙ্গে বিক্রিয়া করে 10 × x প্লাস y/4 ml
এই দুটো পরস্পর বিক্রিয়া করে 10x ml CO2 উৎপন্ন করবে। তাহলে 1 আয়তন ধরলে যেরকম হবে 10 আয়তন ধরলে ঠিক 10-এর মতো করে তোমাকে চলতে হবে পরপর। এবারে দেখো আয়তন সংকোচন। আয়তন সংকোচন মানে কি? আয়তন সংকোচন হচ্ছে বিক্রিয়কের আয়তন মাইনাস বিক্রিয়াজাত পদার্থের আয়তন, যেগুলো গ্যাসীয় পদার্থ রয়েছে। তাহলে দেখো বিক্রিয়কের আয়তন যোগ করা হচ্ছে 10 + 10 × x + y/4, এটা হচ্ছে বিক্রিয়কের আয়তন। বিক্রিয়াজাত গ্যাসীয় পদার্থ 10x ml রয়েছে মাইনাস 10x, তাহলে 10 + 2.5 × y। এটাই কি? এটাই প্রথম আয়তন সংকোচন। কারণ কেউই যোগ করলেই কার্বন ডাইঅক্সাইডকে শুষে নেয়, সেটা দ্বিতীয় আয়তন সংকোচন হয়। এটা যেহেতু ফার্স্ট স্টেপে আয়তনটা সংকুচিত হচ্ছে, এটা প্রথম আয়তন সংকোচন। তাহলে এখানে বলা আছে অবশিষ্ট গ্যাসের আয়তন এসটিপিতে হলো 70 ml। আগে কত নিয়েছিলাম আয়তন? 10 ml আর 80 ml। 10 ml হাইড্রোকার্বন, 80 ml অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়েছিল। তাহলে 10 ml প্লাস 80 ml, এটা কি হচ্ছে? রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়কের আয়তন। আর বিক্রিয়ার জাত পদার্থের আয়তন কত বেড়েছে? 70 ml। তাহলে কতটা হ্রাস পেয়েছে? দেখো 80 + 10 - 70, 20 ml। তাহলে 20 ml হ্রাস পেয়েছে, অর্থাৎ বিক্রিয়কের আয়তনের যোগফল মাইনাস বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় পদার্থের আয়তনের যোগফল বিয়োগ করতে কত বেরোবে? প্রথম আয়তন সংকোচন বেরোবে। দেখো 20 ml বেরিয়েছে প্রথম আয়তন সংকোচন। প্রথম আয়তন সংকোচন 20 ml বেরোনো মানে এই বিক্রিয়া থেকে প্রথম আয়তন সংকোচন কত পেয়েছি? 10 + 2.5y। তাহলে 10 + 2.5 এটা কার সঙ্গে সমান হবে? 20 ml এর সঙ্গে সমান হবে, অর্থাৎ 10 + 2.5y = 20, y এর মান 4 বেরিয়েছে। এবারে দেখো প্রথম আয়তন সংকোচন থেকে কার মান পেয়ে গেছি? y এর মান পেয়ে গেছি। এবার দ্বিতীয় আয়তন সংকোচন। দ্বিতীয় আয়তন সংকোচন মানে কি? শুধু কার্বন ডাইঅক্সাইডের আয়তনটাই দ্বিতীয় আয়তন সংকোচন। কারণ কেউইচ যোগ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কেউইচটা শুষে নেয় এবং কার্বন ডাইঅক্সাইডের যে আয়তনটা ছিল সেই পরিমাণ আয়তন হ্রাস পেয়ে যায়। তাহলে নিশ্চয়ই দ্বিতীয় আয়তন সংকোচন কার আয়তন হবে? কার্বন ডাইঅক্সাইডের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে এখানে দেখো আয়তনের দ্বিতীয় সংকোচন কত হচ্ছে? 70 ml ছিল, তার থেকে কেউইচ দ্রবণ যোগ করার সঙ্গে সঙ্গে আয়তন কত হলো? 50 ml। তাহলে কতটা হ্রাস পেয়েছে? 70 - 50, 20 ml আয়তন হ্রাস পেয়েছে। তাহলে যেহেতু আয়তনটা 20 ml হ্রাস পেয়েছে, এটা দ্বিতীয় আয়তন সংকোচন। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা কে শুষে নেয়? কেউইচ শুষে নেয়। এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কত হবে? ওই 20 ml হবে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বিক্রিয়ণীয় কত বেশি? 10x ml। 10x = 20, x = 2, হাইড্রোকার্বনের সংকেত। তাহলে এখানে x এর মান 2 বেরিয়েছে, মানে এখানে x এর মান 2 বসাতে হবে, y এর মান 4 বেরিয়েছে, মানে y এর জায়গায় 4 বসাতে হবে। তাহলে C2H4 বেরিয়ে গেল হাইড্রোকার্বনের সংকেত। 2011 সালে একটা ম্যাথ পড়েছে, ভালো করে লক্ষ্য করো। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত একটি গ্যাসীয় যৌগের এক আয়তনের বায়ুতে দহনের ফলে 3 আয়তন CO2, 4.5 আয়তন জলীয় বাষ্প এবং 0.5 আয়তন নাইট্রোজেন উৎপন্ন হয়। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে হাইড্রোকার্বন ধরে নিতে হবে সংকেত কি? CXHYNZ। এটা হাইড্রোকার্বন নয়, এখানে নাইট্রোজেন ঢুকে আছে, তার মানে হাইড্রোজেন বলা চলে না। এটা একটা যৌগ CXHYNZ ধরে নেওয়া হয়েছে। তাহলে কার সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে? বায়ুতে দহন করা হচ্ছে। দহন মানে কি? অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটছে। তাহলে CXHYNZ প্লাস অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, তার থেকে CO2 + H2O প্লাস নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে। দেখো ব্যালেন্স করা হয়েছে, x + y/4 O2, এখানে শুধু NZ ছিল, যা ছিল সব একই। CXHYNZ, NZ এর জায়গায় এদিকে কি করা আছে? Z/2 N2, অর্থাৎ নাইট্রোজেন উৎপন্ন হয়েছে Z/2, মানে Z/2 N2 মানে কি হচ্ছে? এই দুইটা এর সঙ্গে গুণ হবে, প্রথমের সঙ্গে Z/2 × 2, 2 কাটলো, তাহলে নাইট্রোজেন কথা জেডটা আছে, এখানে নাইট্রোজেন জেড সংখ্যক আছে, এখানেও নাইট্রোজেন জেড সংখ্যক, এখানেও নাইট্রোজেন জেড সংখ্যক। তাহলে দেখো দুটোতে নাইট্রোজেন সেম আছে, আর বাদ বাকি যে CXHYNZ, x + y/4 O2 এটা একই, x CO2 এটাও একই, y/2 H2 এটাও আগের সমীকরণের মতো একই, শুধু নাইট্রোজেনের এখানে অ্যাড হয়েছে, এখানেও নাইট্রোজেন একটা প্লাস হয়ে অ্যাড হয়ে গেছে। তাহলে এই যে বিক্রিয়াটা, এটা এই যৌগের বায়ুতে দহনের ফলে তৈরি হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে একই উষ্ণতা ও চাপে আয়তনগুলি মাপা হয়েছে। তার মানে কি? মোল সংখ্যার অনুপাত আয়তনের অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে এটা কত মোল? 1 মোল। এটা x + y/4 মোল অক্সিজেন, x মোল CO2, y/2 মোল H2O, z/2 মোল N2। এখানে কিন্তু জলটা জল হিসাবেই থাকবে, কারণ এখানে কোনো শীতল করা হয়নি। এখানে তোমাকে কিছু বলা হয়নি যে কেউই যোগ করা হয়েছে, কি শীতল করা হয়েছে, কিছু বলা হয়নি। আর যেখানে দেখবে কেউই যোগ করা হচ্ছে, সেখানে বুঝবে যে শীতল করার পরেই কিন্তু কেউই যোগ করা হচ্ছে।
তার মানে ধরে নিতে হবে ওটা শীতল করা হচ্ছে। আর এখানে কিন্তু কিছু বলা নেই, তার মানে তোমাকে এখানে শীতল করা হবে না, এখানে জলটা জলীয় বাষ্প আকারেই থাকবে, মানে জলীয় বাষ্প থেকে জলে আর ট্রান্সফার হবে না। তাহলে দেখো 1 আয়তন হাইড্রোকার্বন x প্লাস y/4 আয়তন অক্সিজেন, তার সঙ্গে বিক্রিয়া করে x আয়তন কার্বন ডাইঅক্সাইড, y/2 আয়তন জলীয় বাষ্প, z/2 আয়তন নাইট্রোজেন তৈরি করছে। প্রত্যেকটা মোল সংখ্যা যা বেরিয়েছে প্রত্যেকটা আয়তন আমি লিখে দিছি একই, কারণ একই উষ্ণতা চাপে আয়তনগুলি মাপা হয়েছে, তাহলে মোল সংখ্যার অনুপাত আয়তন অনুপাত পরস্পর সমান। এবারে অঙ্কে কি বলা আছে লক্ষ্য করো, 1 আয়তনের বায়ুতে দহনে, মানে 1 আয়তন যে হাইড্রোকার্বনটা তার 1 আয়তন, দেখো 1 আয়তন, তার দহনের ফলে 3 আয়তন CO2 উৎপন্ন হয়। এখানে বিক্রিয়া অনুযায়ী CO2 কত উৎপন্ন হয়েছে, x আয়তন, তাহলে x সমান 3। বিক্রিয়া অনুযায়ী x আয়তন CO2 উৎপন্ন হচ্ছে 1 আয়তন যৌগের দহনে, তোমাকে এখানে বলা আছে 1 আয়তন যৌগের বায়ুতে দহনের ফলে 3 আয়তন CO2 উৎপন্ন হয়, তাহলে নিশ্চয়ই x হচ্ছে 3, x সমান 3। এবারে চলে যাও, তাহলে 1 আয়তনের বায়ুতে দহনের ফলে যৌগের 1 আয়তনের দহনের ফলে 4.5 আয়তন জলীয় বাষ্প উৎপন্ন হয়, তাহলে এখানে জলীয় বাষ্প কত ধরেছে, y/2 আয়তন, নিশ্চয়ই y/2 আয়তনটা 4.5 আয়তনের সঙ্গে সমান, এই জন্য y/2 সমান 4.5, y সমান 9 হয়েছে। লাস্ট বলা আছে 0.5 আয়তন N2 উৎপন্ন হয়, নাইট্রোজেন কত উৎপন্ন হয়, 0.5 আয়তন। তাহলে এখানে দেখো, এখানে নাইট্রোজেন কত উৎপন্ন হচ্ছে, বিক্রিয়া অনুযায়ী Z/2 আয়তন, তাহলে Z/2 আয়তন কার সঙ্গে সমান হবে, 0.5 আয়তনের সঙ্গে, Z/2 সমান 0.5, Z সমান 1। এবার XYZ এর মান পেয়ে গেছি, যৌগটির আণবিক সংকেত বসিয়ে দেবো XYZ এর জায়গায়, C3H9N, এটা হচ্ছে যৌগের আণবিক সংকেত। তাহলে প্রথমে আমাকে কি ডেটা দেওয়া, কিরকম বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়াকে লিখতে হবে, তারপরে সেখান থেকে যে আয়তনটা পাবো সেই আয়তনকে, যে তথ্য দেওয়া আছে, যে অঙ্কে যে ডাটা দেওয়া আছে সেই ডাটা অনুযায়ী পরপর মান বসিয়ে বের করব। দেখো এরপর পরপর কোশ্চেন দেখো, যেগুলো আগে করানো হয়েছে সেগুলো সালের পড়েছে, মানে আগের সালে 1990, 96 এরকম কোশ্চেনগুলো 2011-12 এসে পড়েছে, লক্ষ্য করো। কার্বন হাইড্রোজেন ক্লোরিন সমন্বিত একটি যৌগে কার্বন 10.4% আর 89.12% ক্লোরিন বর্তমান, যৌগটির বাষ্প ঘনত্ব এত হলে এর আণবিক সংকেত কি? এটা 2011 সালে পড়েছে, 1999-তে করা আছে, দেখে নেবে 1999-তে করা আছে, আমি নিজে করেছি। আচ্ছা, স্থূল সংকেত এবং আণবিক সংকেত বলতে কি বোঝায়, একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা আলোচনা করা আছে পুরো ডিটেলসে, একদম যখন স্থূল সংকেত আণবিক সংকেত পড়িয়েছিলাম, দেখে নেবে 2011 সালে পড়েছে। একটি গ্যাসীয় হাইড্রোকার্বনে ওজন হিসাবে 75% কার্বন আছে, এসটিপিতে 1 লিটার গ্যাসের ওজন 0.72 গ্রাম, হাইড্রোকার্বনটির আণবিক সংকেত কি, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ওজন এত গ্রাম। এটা 1996 সালে করে দেওয়া আছে, এই ভিডিওতে করা আছে, দেখে নেবে। আর 2012 সালে কোশ্চেনটা রিপিট এসেছে। এবারে এর নেক্সট টপিকে চলো। 2012 সালে একটা কোশ্চেন পড়েছে, ভালো করে লক্ষ্য করো। 5 গ্রাম অবিশুদ্ধ সাধারণ লবণকে অতিরিক্ত AgNO3 সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করালে 9.812 গ্রাম AgCl সিলভার ক্লোরাইডের অদক্ষে উৎপন্ন হয়। ওই নমুনাটি শতকরা অবিশুদ্ধি কত? তাহলে তোমাকে কি চাইছে, অবিশুদ্ধি চাইছে, অবিশুদ্ধি পরিমাণটা চাইছে। তাহলে 5 গ্রাম অবিশুদ্ধ সাধারণ লবণকে AgNO3 দ্রবণের সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে, বিক্রিয়াটা NaCl প্লাস AgNO3, তার থেকে NaNO3 প্লাস AgCl, এই বিক্রিয়াটা চলবে। এবারে দেখো এখানে এটা 1 মোলের ওজন কত, এর আণবিক ওজন হবে NaCl এর, সোডিয়ামের 23, ক্লোরিনের কত 35.5, দেখো 58.5 হবে। তাহলে 58.5 হচ্ছে NaCl এর আণবিক ওজন, এখানে বসানো হচ্ছে যেহেতু 1 মোল। এরপর চলে যাবে AgCl, এটাও 1 মোল, এর আণবিক ওজন কত 143.5, কিরকম বসানো হচ্ছে, সিলভারের কত, সিলভারের দেওয়া আছে দেখো 108, তাহলে সিলভারের 108 প্লাস 35.5, তাহলে অ্যান্সার 143.5 আসবে। তাহলে দেখো NaCl সাধারণ লবণ মানে NaCl সোডিয়াম ক্লোরাইড, সাধারণ লবণ মানে কি NaCl, NaCl এর সঙ্গে AgNO3 এর বিক্রিয়া NaNO3 সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়ে। এবারে এখানে 143.5 গ্রাম সিলভার ক্লোরাইড উৎপন্ন হচ্ছে কত গ্রাম NaCl থেকে, 58.5 গ্রাম NaCl থেকে। তাহলে তোমাকে বলা আছে কত গ্রাম AgCl উৎপন্ন হচ্ছে, 9.812 গ্রাম AgCl উৎপন্ন হচ্ছে। তাহলে এত গ্রাম AgCl উৎপন্ন হচ্ছে কত গ্রাম NaCl থেকে, সেটাই বের করতে হবে, এবং সেটাই বের করলে অবিশুদ্ধির মধ্যে কত গ্রাম NaCl আছে সেটা আমি পেয়ে যাব। তাহলে দেখো 143.5 গ্রাম AgCl উৎপন্ন হয় 58.5 গ্রাম NaCl থেকে,
তাহলে এত গ্রাম এজিসিএল উৎপন্ন হয়, 9.812 গ্রাম এজিসিএল উৎপন্ন হয় 4 গ্রাম NaCl থেকে। এবারে দেখো 4 গ্রাম NaCl সোডিয়াম ক্লোরাইড রয়েছে, এখানে অবিশুদ্ধ সাধারণ লবণ বলা হচ্ছে 5 গ্রাম নেওয়া হচ্ছে। তাহলে 4 গ্রাম বিশুদ্ধ NaCl রয়েছে অবিশুদ্ধ NaCl এর মধ্যে। অবিশুদ্ধ NaCl কথার অর্থ হচ্ছে NaCl এর মধ্যে কিছু অশুদ্ধি মেশানো রয়েছে। এবারে অবিশুদ্ধ সাধারণ লবণ 5 গ্রাম ছিল, তার মধ্যে 4 গ্রাম কি বেরিয়ে গেছে, বিশুদ্ধ NaCl বেরিয়ে গেছে 4 গ্রাম, আর বাদ বাকিটা অশুদ্ধি যোগ করা আছে সোডিয়াম ক্লোরাইড লবণে। তাহলে এবারে দেখো নমুনাটির বিশুদ্ধি পার্সেন্টেজে বের করছি কতটা বিশুদ্ধ নমুনা। তাহলে 5 গ্রামের মধ্যে কত গ্রাম বিশুদ্ধি বেরিয়েছে NaCl, 4 গ্রাম। 100 গ্রামে কত বেরোবে, 4/5 × 100 সমান কত হবে, 20%। শতকরা হিসাব করলে কত হচ্ছে, সমান কত হবে, 5 × 5 20 তাহলে 80% হবে। তাহলে যদি নমুনাটির বিশুদ্ধিতা বলে, অর্থাৎ NaCl পিওর রয়েছে, NaCl পিওর মানে একদম NaClটা রয়েছে 80%। এবারে অবিশুদ্ধ মানে কি, অশুদ্ধি রয়েছে পিওর NaCl রয়েছে, তাহলে NaClটা রয়েছে 80%। এবার অবিশুদ্ধি কত হবে, 100 থেকে বিয়োগ করে দিলে 80% মানে কি 100 ভাগের মধ্যে 80 ভাগ বিশুদ্ধ রয়েছে NaCl। তাহলে অবিশুদ্ধর পরিমাণটা কত, তোমাকে কি চাইছে, নমুনাটির শতকরা অবিশুদ্ধি কত। তাহলে অবিশুদ্ধি কত হবে, 100 থেকে যদি 80 পিওরটা বিয়োগ করে দিই তবে আমি 20% কি পেয়ে যাব, অশুদ্ধি পেয়ে যাব। আজকে এই পর্যন্ত থাক, এরপর আবার কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেগুলো পরপর পুরো সাল বাই সাল একদম পুরো যত সালের কোশ্চেন আছে পুরো একদম আলোচনা করা হচ্ছে পরপর। ভালো করে লক্ষ্য করে রাখো, প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে আলোচনা করা হবে, একদম তোমাদের যত ডাউট ছিল অ্যাপ্লিকেশন পোরশন করবে পুরো ডাউট ক্লিয়ার হবে। একদম ভালো করে লক্ষ্য রাখবে, চ্যানেল ফলো করবে। চলো, ধন্যবাদ।